হবে কি হবে না? তার মানে আমার এই সেন্টার দুটো যদি ম্যাস ডিফারেন্ট থাকে, লেটস সে m1 is greater than m2, যে m1 টা ভারী, m1 ধরেন আপনি 10 কেজি, m2 হলো আপনার 7 কেজি, হ্যাঁ 7 কেজি, কিন্তু দিন শেষে দুটো টাইম পিরিয়ড কি সেম থাকবে কি থাকবে না? পেন্ডুলামের জন্য সেম থাকবে। এবং এটার অ্যাপ্লিকেশনটা কি? একটা সিম্পল হারমোনিক মোশন, ভিডিও কি অন করছেন? জি স্যার। একটা সিম্পল হারমোনিক মোশন, এই এগুলো কি মনে রাখেন, কারণ এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আমি যখন দুই তিন লেভেল একটা টেস্ট নেই, কুইজ নেই, এমসিকিউ দিলে ইজি না। ফাইনাল মিডটার্মে ইউজুয়ালি আমি এমসিকিউ পছন্দ করি না, কিন্তু ক্লাস টেস্টের জন্য এমসিকিউ ইজ গুড। স্যার আপনি বলছেন ট্রাইট্রেশন দিবেন, ওটা তো যদি শেষে কোনো টাইম পায় একটা ট্রাইট্রেশন দেখা যাবে শেষে, না ট্রাইট্রেশনের জন্য আমি অ্যাসিড জোগাড় করা লাগবে, বেস জোগাড় করা লাগবে। করলাম স্যার, না এটা আসলে আমি আসতে, কিন্তু এটা ফিজিক্সের সাথে না, কেমিস্ট্রির সাথে না, দেখা যাবে তারপর মানে যেটা এত সব ট্রাইট্রেশন দেখা যাবে। কিন্তু আগে একটু দেখুন ম্যাথটা তো আমরা চেঞ্জ যদি করি, আমি আবার টাইম পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে না, ক্লিয়ার? তার মানে আমি কিন্তু এই টাইম তিনটাকে সিম্পল হারমোনিক মোশনের সবচেয়ে ইম্পর্টেন্ট রুলটাকে এটা পিরিয়ডিক মোশন, টাইম পিরিয়ড কখনো চেঞ্জ হয় না। আমি যদি আমার যদি সিস্টেম থেকে এনার্জি লস না হয়, 10 বছর আগেও যা ছিল 10 বছর পরে আমার টাইম পিরিয়ডটা একটা কমপ্লিট করতে ওইটুকুই সময়, সেটা আমরা কোথায় ইউজ করি? ঘড়িতে। আগেকার আমলের ঘড়ি দেখবেন যে বড় বড় পেন্ডুলাম থাকে, ওই পেন্ডুলাম কিন্তু একটা কাজ আছে, ওই পেন্ডুলামটা কিন্তু ওই পেন্ডুলামের টাইম পিরিয়ডটা কিন্তু আপনার একটা ক্লক মেকানিজমে থাকে, কারণ ওইটাই হলো আপনার কনস্ট্যান্ট টাইম, ওইটা দিয়ে আমি টাইম কিপ করতেছি, রাইট? কিন্তু একটা মজার জিনিসটা কি, এখানে কি একটা জিনিস ইনভলভ, জি। এই পেন্ডুলামে কিন্তু একটা খুব পাওয়ারফুল অ্যাপ্লিকেশন আছে। উদাহরণস্বরূপ দিই, আমরা তো ধরে নিই যে আমাদের এভারেজ জি মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সব জায়গায় সমান, কিন্তু পৃথিবীতে কি সব জায়গায় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সমান না? কারণ অরিজিনাল ইকুয়েশন কি? অরিজিনাল ইকুয়েশন হলো গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কি জি এম 1 m2 কিংবা mm দুটো ম্যাসের ডিফারেন্সটা ডিভাইডেড বাই r স্কয়ার, রাইট? আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ইকুয়েশনটা কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি হলো ফোর্স পার ইউনিট মাস, কিংবা এটা আমি যদি ঘুরাই লিখি F is equals to mg, right? এই ছোট হাতের জি, বড় হাতের জি ভিতরে ডিফারেন্ট, এটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাকে পুরো জিনিস রিভিউ করতেছি। তার মানে আমার ওয়েটটা কি mg, রাইট? তার মানে আমার জিটা কি আসে অ্যাকচুয়ালি ওয়েট পার ইউনিট মাস, প্রতি কিলোগ্রাম প্রতি ইউনিট মাসের জন্য কতটুকু ওয়েট, ওইটাই তো জি। সো ফোর্স পার ইউনিট মাস থেকে আমার জি, যে কোনো জি পৃথিবীর জন্য এটা আমি ইউজ করতেছি। কিন্তু আমি যদি দেখি তার মানে কি, আমার ফোর্স পার ইউনিট গ্রাম পার ইউনিট মাসটা আমার কি হচ্ছে m1। ধরেন আমার দুটো অবজেক্ট আছে, এই অবজেক্টটা হলো m, এই অবজেক্টটা হলো m2, কিংবা এটা m2 এটা m1, এই দুটোর মাঝখানে ফোর্সটা তো আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা, তাই না? তাহলে জিটা কি হচ্ছে আমার জি m1 m2 ডিভাইডেড বাই m1 r1 r স্কয়ার, সরি এই দুটো কেটে যাচ্ছে। আবার একটা ম্যাসের এগেইনস্টে এইটার সাথে আমার জিটা চেঞ্জ হচ্ছে কিভাবে? আমি যদি চিন্তা করি, আমার যদি এই অবজেক্টটার ম্যাসটা চেঞ্জ হতে থাকে প্রতি জায়গায়, তাহলে আমার এই জিটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি চেঞ্জ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? এখন আমি চিন্তা করি যে আমরা তো চিন্তা করি যে আমার আর্থের সারফেসটা স্মুথ, সব জায়গায় ডেনসিটি সমান, কিন্তু আর্থের সারফেসটা কি স্মুথ, সব জায়গায় ডেনসিটি সমান না? এখানে ধরেন আপনার একটা ইগনিয়াস রক আছে, ব্যাসল্ট ভারী রক, গ্রানাইট আছে রক, আর এই জায়গায় আমার ধরেন আছে সল্ট, লবণ, লবণের ডেনসিটি তো ইয়ের চেয়ে কম, কিন্তু এখানে আছে পানি। এই সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমার জিটাকে সেম হবে, জিটা চেঞ্জ হবে না সারফেসের ওয়েটের সাথে সাথে। তার মানে আমি কিন্তু জিটা যদি মেজার করতে পারি খুব অ্যাকুরেটলি, চেঞ্জ তো খুবই অল্প, আমি যদি জিটা খুব অ্যাকুরেটলি মেজার করতে পারি, তাহলে কিন্তু আমি ডিটারমাইন করতে পারবো কোন জায়গায় কি টাইপের ম্যাটেরিয়াল আছে, সেইটার মানে গ্র্যাভিটেশনাল সার্ভে। এটা প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন কি, ধরেন আপনি কোনো মিনারেলস খুঁজে বের করতে চান পৃথিবীর সার্ফেসে, সে যে কোনো ধরনের মিনারেলস হতে পারে, তো মিনারেলসের একটা ওর থাকে, রাইট? আয়রন ওর একটা ওর, ওর একটা পার্টিকুলার ডেনসিটি থাকে, অন্য একটা ওর যেটা যেখান থেকে আপনি ম্যাগনেসিয়াম করবেন ওর একটা ওর থাকে, কিংবা তেল গ্যাসের জন্য কিন্তু
এয়ার গ্যাসের জন্য আমার গ্র্যাভিটেশন। সো আমি ধরেন ওই সারফেসটা পুরো সারফেসটা আমি গ্র্যাভিটি কি বলতেছে গ্র্যাভিটি সার্ভে করতেছি। সো আমি দেখলাম যে এইরকম একটা গ্রিড ধরলাম আমার একটা, ঠিক আছে? এই গ্রিডটা দেখলাম যে এই জায়গায় আমার গ্র্যাভিটিটা কম, এই এরিয়াটা এই জায়গাটা বেশি, না প্রত্যেকটা পয়েন্টে আমি গ্র্যাভিটি মেজার করলাম। আমি কিভাবে গ্র্যাভিটি মেজার করতে পারবো? একটা তো হলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু বল ফেলে স্টপ ওয়াচ দিয়ে গ্র্যাভিটি মেজার করবো, এটা কি অ্যাকুরেট হবে? হবে না। কিন্তু আমার কাছে যে একটা ডিভাইস থাকে, এটা খুব সেন্সিটিভ একটা পেন্ডুলাম, খুব সেন্সিটিভ একটা পেন্ডুলাম নিলাম, যে ওই পেন্ডুলামটা লেন্থ আমি কনস্ট্যান্ট জানি, সবকিছু জানি, ম্যাথটা জানি, কারণ ম্যাথ তো ডাজন্ট ম্যাটার, কারণ পেন্ডুলাম টাইম পিরিয়ড ম্যাথটা চেঞ্জ হচ্ছে না। সো ওই যদি আমার লেন্থটা যদি কনস্ট্যান্ট থাকে, আমার যখনই টাইম পিরিয়ড, আমি জাস্ট টাইম পিরিয়ডটা মেজার করতে হবে, কিন্তু এর সাথে আমি অটোমেটিক্যালি ডিজিটাল ক্লক লাগাই দিতে পারি। আমি ধর এই জায়গাটা আমি ডিভাইসটা নিয়ে গেলাম, পেন্ডুলামটা নিয়ে গেলাম, এই জায়গায় আমি জিটা মেজার করলাম, জিটা মেজার করতে পারবো না, জিটা কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার জন্য পাচ্ছি আমি। সো প্রত্যেকটা পয়েন্টে আমি কিন্তু গ্র্যাভিটিটা মেজার করতে পারবো। তার সাথে তার ওইটা ইউজ করে কিন্তু আমি জানতে পারবো যে ওই নিচে কি টাইপের মিনারেলস থাকতে পারে। এই সার্ভেটা করে খুব পাওয়ারফুল একটা টুল। কিন্তু চিন্তা করেন যে ধরেন আপনি একটা জায়গায় আছেন মাটির নিচে, আমি জানি না এখানে পানির অ্যাকুইফার আছে কিনা, কিন্তু আমি যদি ওই জায়গাটা গ্র্যাভিটি সার্ভে করতে থাকি সব জায়গায়, আমি কিন্তু জানতে পারবো যে আমার দেখা যাবে যে ডিস্টেন্সের সাথে আমার গ্র্যাভিটিটা চেঞ্জ হচ্ছে। আমি জানতে পারবো যে কতটুকু নিচে গেলে, এই পয়েন্টটা কতটুকু নিচে গেলে আমি জানতে পারবো কি টাইপের মিনারেলস আছে। সো আমি এটাকে সার্ভে করতে পারতেছি। কত পাওয়ারফুল একটা টুল আপনি চিন্তা করেন। আচ্ছা এই কোয়েশ্চনটা দেখুন, স্প্রিং ম্যাথ সিস্টেমের জন্য, স্প্রিং ম্যাথ সিস্টেমের জন্য আমি চিন্তা করি, যদি স্প্রিং ম্যাথ সিস্টেমের বিউটিফুল জিনিসটা হলো যে এখানে আমার জিটা ইনভলভ। সো আমি যদি একটা ঘড়ি বানাই স্প্রিং ম্যাথ সিস্টেম দিয়ে, এমন ভাবে স্প্রিংটা বানাই, ওই ঘড়িটা যখন পৃথিবীতে যে টাইম পিরিয়ডটা দিব, আমার ম্যাথ এবং স্প্রিং কনস্ট্যান্ট যদি সেম থাকে, আমি যদি মঙ্গল গ্রহ নিয়ে যাই, আমার স্প্রিং ম্যাথ আমার কি টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে? কারণ এটা জি ডিপেন্ডেন্ট না। সো বুঝতেছেন আমাদের টাইম পিরিয়ডটা সব জায়গায় কনস্ট্যান্ট, কারণ এই ইকুয়েশনে কি জি আছে? জি কি ইমপ্যাক্ট ফেলতেছে আমার স্প্রিং ম্যাথ সিস্টেমের টাইম পিরিয়ডের উপরে। সো এই টাইমটা কিন্তু ইউনিভার্সাল। আমি ওই ঘড়িটা একটা ঘড়ি বানাই, ইউনিভার্সাল ঘড়ি বানাই, যেটা আমার এইখানে যে টাইমটা দিচ্ছে সেটা আজ থেকে 50 বছর পরে আমি যদি মঙ্গল গ্রহে নিয়ে যাই, আমার যদি এনার্জি সেম থাকে, ওই একই টাইম দিবে ঘড়ি, ঘড়ির টাইমটা কি চেঞ্জ হবে? কিন্তু আমি যদি এই পেন্ডুলামে একটা ঘড়ি বানাই, ধরেন ঢাকা শহরের যে গ্র্যাভিটি, ঢাকা শহর আর পৃথিবীর গ্র্যাভিটি কিন্তু সব জায়গায় সমান না, বিকজ পৃথিবীর শেপটা একটু অবলং টাইপের, রাইট? এটা পারফেক্ট স্কয়ার না। সো এইখানে কিন্তু আমার ডিসটেন্সটা বেশি, সেন্টিমিটার অফ ফোর্সটা বেশি, এইখানে কম। সো এখানে কিন্তু আমার জির ভ্যালুটা কম, এখানে বেশি। আরেকটা জিনিস হলো এখান থেকে আমার ডিসটেন্সটা কিন্তু বেশি। আমি এই ইকুয়েশন কি দেখলাম, ডিসটেন্স বাড়লে আমার ফোর্সটা কমে যায়, সো আমার জিটা কিন্তু কমে যাচ্ছে। এখানে কিন্তু আমার ডিসটেন্সটা কম, ফলে সো যে ওই ঘড়ি আমি খুব অ্যাকুরেট একটা ঘড়ি বানাতে চাই, যে ঘড়িটা এখানে যে টাইমটা দিব, এখানে কি একই টাইমটা দিবে? যে পেন্ডুলাম সিস্টেম ইউজ করি। আরেকটা জিনিস হলো যে পেন্ডুলাম সিস্টেমে যেহেতু জি ইনভলভ, এবং আমরা দেখেছিলাম যে পেন্ডুলামের জন্য এই থিটাটা, কারণ আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে কাজ করি, থিটাটা শুড বি স্মলার দ্যান 4 ডিগ্রি। এখন ধরেন জাহাজের ভেতরে আপনি একটা আগেকার আমাদের টাইম ঠিক করতে দিত, পেন্ডুলাম ঘড়ি দিত, রাইট? কেন আমার এইটাতে ঘড়ি বানাই স্প্রিং ম্যাথ সিস্টেমে ঘড়ি বানাই, তার উদাহরণ দিই। জাহাজ তো ফ্ল্যাট থাকে না, রাইট? জাহাজটা যদি বাঁকা হয়ে যায়, তো আমার এই থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দ্য মোমেন্ট এই থিটার ভ্যালুটা চেঞ্জ হবে, আমার টাইম পিরিয়ডটা কি সেম থাকবে? আমি কি টাইম ঠিক করতে পারবো ওইটা দিয়ে? তাহলে কিন্তু আমার অ্যাকুরেসি পাচ্ছে না। এবং আগেকার আমলে ধরেন ডিরেকশন, এখন তো জিপিএস আছে, ম্যাপ আছে, সবচেয়ে বড় কথা ম্যাপ আছে। আজ থেকে ধরেন 300-400 বছর আগে, আরো আগে 500 বছর আগে যদি ধরেন এখান থেকে নৌকা নিয়ে বের হয়েছে, আমার নেভিগেশনের জন্য একটা উপায় হলো তারা, আকাশের তারা, ওটা দিয়ে ইউজ করি। কিন্তু আকাশে যদি মেঘ হয়, আমি নেভিগেশন করবো, আর আমি তো আননোন জায়গায় যাচ্ছি, রাইট? সো এই জন্য আমরা যখন চার্টিং করতে হবে ডেড রেকর্ডিং। আপনারা তো গেমের কথা চিন্তা করতেছেন, বাট এই কনসেপ্টটা না হলো ডেড রেকর্ডিং। ডেড রেকর্ডিং মানে হলো যে লেটস সে, তখন কিন্তু এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লেটস সে আপনি এই পয়েন্ট থেকে স্টার্ট করছেন, হ্যাঁ, এই পয়েন্ট থেকে স্টার্ট করছেন। এখন আপনি আপনার স্পিড জানেন, স্পিডটা কিভাবে মেজার করতে হবে? যেমন সাগরে জাহাজটার স্পিড কিন্তু বলে নটিক্যাল মাইল, কেন জানেন? ওরা হলো পিছনে একটা দড়ি দিত, নট দিত, প্রতি ধরে 1 হাত 2 হাত পর ফ্যাদম হিসাব করতে হবে, শব্দ ফ্যাদম হিসাব করে।
ওই দড়িটা জাহাজের পিছনে ছেড়ে দিত, তারপর কাউন্ট করতো যে আমি কয়টা নট যাচ্ছি, তাহলে কি আপনি ডিস্টেন্সটা জানতে পারবেন, রাইট, যে আমার এতগুলো নট আমি কভার করবো। কিন্তু ডিস্টেন্স জানলে তো আমার লাভ না, আমার তো জানতে হবে স্পিড তখন আমি কিভাবে জানবো, টাইম দিয়ে, যে এই কয়টা নট কভার করতে আমার এতটুকু টাইম লাগছে, ওই টাইমটা থেকে বের করতে এখান থেকে আমার কাছে কি ডিভাইস আছে, আমি স্পিডটা জানি। সো আমি এই পয়েন্টে ধর আমি একটা পয়েন্টে স্টার্ট করলাম, এই পয়েন্টে আমি স্পিডটা জানি, আমি ডিরেকশনটা জানি, ডিরেকশনটা কোথেকে জানলাম, তালা থেকে দেখে জানলাম যে আমি নর্থে যাচ্ছি কিংবা সাউথে যাচ্ছি। সো আমি এই ডিরেকশন করে এবং আমার এইটার মধ্যে কতটুকু টাইম কভার হলো ওটা যদি জানতে পারি, তাহলে কিন্তু আমি পয়েন্ট T1 এ কোথায় T2 তে কোথায় আছে জানতে পারবো, যদি অ্যাকুরেট চার্ট আমি রাখতে পারি, তাহলে কিন্তু আমি জানতে পারবো যে আমি কোথায় আছি, আমি কিন্তু পজিশনটা এভাবে বের করতে পারবো। বুঝতে পারছেন যে আমার কিন্তু কিছুই লাগতেছে না, জাস্ট উইথ ভেরি অ্যাকুরেট টাইম কিপিং আমি কিন্তু জানতে পারি যে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট কোথায় চলে যেতে পারতেছি। ইটস কল পাওয়ারফুল টুল। কিন্তু আপনার টিটাই যদি বারবার চেঞ্জ হয়ে থাকে, আপনি যদি পেন্ডুলাম ঘড়ি ইউজ করেন, বারবার যদি টিটা চেঞ্জ হয়, আপনার এই রেজাল্টটা কি অ্যাকুরেট আসবে? আসবে না কিন্তু। কারণ ধরেন যে হয়তো বা 10 কিলোমিটারের জন্য আমার ডেভিয়েশন হচ্ছে লেটস সে 10 মিটার আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যে আমি অরিজিনালি এই পজিশনে আছি কিন্তু আমি এখানে দেখাচ্ছি, কিন্তু আমি যদি অ্যাঙ্গেলটা হিসাব করি আমার যত ডিসটেন্স কভার হবে এই ফাইনাল ডিসটেন্সটা অনেক বেশি হবে না, অ্যাকুরেটটা কি হবে? এই জন্য আপনি লন্ডনে যাচ্ছেন, চলে গেছেন আপনার ডাবলিনে, হতে পারে না, এখন হয় কিন্তু আপনি সাগরের মাঝখানে আন্ডারটেকে কি নোট করে চলে গেছেন, তখন কি যাই হোক। এই জন্য কিন্তু আমি যখন এখন যদি আমি স্প্রিং বেস একটা ঘড়ি বানাই, যে ঘড়িটা আমার একটা স্প্রিং আছে, এবং আগে এটা না কিন্তু যেগুলো মানে খুব দামি অটোমেটিক ঘড়ি যেগুলো মেকানিক্যাল ঘড়ি যেগুলো, ওগুলোর ভেতরে কিন্তু একটা স্প্রিং থাকে, ব্যালেন্স স্প্রিং, ওই স্প্রিংটা কিন্তু টিক 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 করে ঘুরে, এবং ওইটাই আপনার এই টাইম পিরিয়ডে ঠিক করতেছে। আমি যদি হাতটা এমনও করি আমার ঘড়ির টাইম চেঞ্জ হচ্ছে না, এমনও করে আমার ঘড়ির টাইমটা চেঞ্জ হচ্ছে না, because it doesn't depend on the gravity, it doesn't depend on the angle, it doesn't depend. The only thing that change, আমার যদি স্প্রিংটার কোয়ালিটি চেঞ্জ হয়ে যায়, যে স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, কেটা চেঞ্জ হবে, টাইমটা নষ্ট হবে, কিন্তু আমি যদি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করি আমার কেটাও চেঞ্জ হবে না, স্প্রিংটা তো অ্যাকুরেটই থাকবে। আর এটা কি আমার ম্যাচটা যদি চেঞ্জটা করি, ঘড়ির ভেতরে যে স্প্রিং সিস্টেমে যে ম্যাচটা থাকে চেঞ্জটা করি, তাহলে আমার ঘড়িটা কি অ্যাকুরেট হবে না অনেক বেশি? বুঝতে পারছেন যে কেন আমরা এইটাতে টাইম ঠিক করি, দুনিয়াতেই কিন্তু টাইম ঠিক করা যায় এখন, কিন্তু এটার একটা ইউজ আছে, এটা ইউজ কি দেখুন জি মেজার করতে হবে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমরা চেষ্টা করব যে এই পেন্ডুলামটা দিয়ে, এই ল্যাবে আজকে আমাদের ল্যাবে এই পেন্ডুলামটা দিয়ে আমরা এই এলাকার জি বের করার চেষ্টা করব। অফকোর্স আমাদের লেভেলে অ্যাকুরেট আসবে না, বিকজ আমাদের পেন্ডুলাম অ্যাকুরেট না, আমাদের অনেক এরর থাকতে পারে, হিউম্যান এরর থাকতে পারে, তারপর আমরা চেষ্টা করব। তা আমাদের স্ট্র্যাটেজি কি হবে? আমাদের স্ট্র্যাটেজি হবে যে আমরা তাহলে কি আমি এই লেন্থটা মেজার করতে পারবো না? জি স্যার, আমার কাছে রুলার আছে, আমার কাছে পুরো ডিভাইসটা আছে, লেন্থটা মেজার করতে পারবো। সো এটা আমরা জানতে পারবো। আমি আরেকটা জিনিস কি, আমি টাইম পিরিয়ডটা মেজার করতে পারবো না? জি স্যার, বিকজ আমার স্টপ ওয়াচ আছে, আমি কয়টা অসিলেশন আছে যদি স্টপ ওয়াচ দিয়ে মেজার করতে পারি, আমি টাইম পিরিয়ডটা জানি, আমি এলটা জানি, আমরা জিরো বের করতে পারবো না? পারবো কি পারবো স্যার? আচ্ছা, এটা তো আমাদের স্ট্র্যাটেজি। কিন্তু রিয়েল আমরা দেখছি কি রিয়েল লাইফ আর এক্সপেরিমেন্টের মধ্যে একটু ডিফারেন্ট হয়, মানে যেটা হলো থিওরিটিক্যাল ভ্যালু। আমরা দেখবো যে আমাদের ভ্যালুটা অ্যাকুরেট হচ্ছে না, কারণ আমার পটেনশিয়াল সোর্স অফ এরর একটা হলো আমার লেন্থ মেজার করতে ভুল, হিউম্যান এরর। আরেকটা খুব ইম্পর্টেন্ট হলো আমার জানা যে থিটাটা শুড বি লেস দ্যান 4 ডিগ্রি পেন্ডুলামের জন্য, ঠিক আছে? কিন্তু দেখবেন যে রিয়েলিটিতে 4 ডিগ্রি মানে এত ছোট লেন্থের জন্য 4 ডিগ্রি ভ্যালুটা আমরা দেখতে পাই না, সো আমাদের কিন্তু অ্যাঙ্গেলটা বাড়াতে হবে। সো এটা একটা পটেনশিয়াল সোর্স অফ এরর। আরেকটা হচ্ছে হিউম্যান এরর, টাইম স্পিড, আপনার ঠিক মতো স্টপ ওয়াচটা ঠিক সময় স্টার্ট করতে পারতেছেন কিন্তু ঠিক সময় বন্ধ করতে পারতেছেন কিন্তু, সো ওটার জন্য কিন্তু আমার একটু সমস্যা হবে। সো আমি এররগুলো কিভাবে এক একটা কমাতে পারি, একটা সোর্স অফ এরর কমাতে পারি হলো আমি যে আমার লেন্থটা ঠিক মতো মেজার করতেছি। সো আমি একবারের জায়গায় থেকে 5 বার মেজার করব, তাহলে আমার আনসার্টেনিটি কমে যাবে না, এরর আনসার্টেনিটি কমে যাবে না। 5 বার মেজার করলে 5 বার তো ভুল হওয়ার চান্স কম। যদি ভুলটাও হয়, একবার বেশি হলো একবার কম হলো মেজারমেন্টে, এভারেজ আউট হয়ে যাবে, কিন্তু একটা ক্যান্সেল আউট হয়ে যাবে, সো আমার এরর পার্সেন্টেজ কমে যাবে। আরেকটা কি হতে পারে গাইস, আরেকটা হলো আমি যখন টাইম পিরিয়ডটা নিচ্ছি একবারের জায়গায় আমি 10 বার নিয়ে না অসিলেশনটা ক্যালকুলেট করব। কারণটা কি? কারণটা হলো হিউম্যান, এটা আমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে ইউজুয়ালি আমাদের
রিঅ্যাকশন টাইম খুব ভালো হলে 0.1 সেকেন্ড। এখন আপনার টাইম পিরিয়ড আসলো 1 সেকেন্ড, আপনি একবার স্টার্ট করলেন, একবার বন্ধ করলেন, অলরেডি কিন্তু আমার 0.2 সেকেন্ড এরর ইনক্লুডেড হয়ে গেল হিউম্যান এরর। তার মানে কি আমার পার্সেন্টেজ অনেক বেশি হলো না? কিন্তু আমি যদি 10 বার কিংবা 20 বারের জন্য যদি নেই অসিলেশনটা, তাহলে ওই যে হিউম্যান এরর তো আমি এলিমিনেট করতে পারবো না। কিন্তু 20 বারের ভেতরে যদি আমি অ্যাড করে দিই হিউম্যান এররটা, তার মানে পার ইউনিট এররটা কমে গেল না? ক্লিয়ার? তো পার ইউনিট যখন আমার এররটা কমে যাবে, তখন অ্যাকুরেসি বাড়ছে না কমছে? ভেরি গুড, বাড়তেছে। আমি কিন্তু এইভাবে এক্সপেরিমেন্ট করছি। আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে? মুছে দিই গুলো। জি স্যার। আমাদের স্ট্র্যাটেজিটা হবে হলো আমাদের মেজার করতে চাই আমরা হলো জি। ঢাকা শহরে আমি জিটা মেজার করতে চাই। সো আমার ফার্স্ট স্ট্র্যাটেজি হলো যে লেটস সে আমি কি লেন্থটা মেজার করব, রাইট? লেন্থটা কি? প্রত্যেকটা পেন্ডুলামের জন্য মিনিমাম 3 থেকে 4 বার কিংবা আইডিয়ালি 5 বার আমি লেন্থটা মেজার করব। করে আমি একটা এভারেজ লেন্থ পাই। এভারেজ লেন্থটা কি হবে? সামেশন অফ অল দিস লেন্থ ডিভাইডেড বাই কিংবা ln। আমি 5 বার লেন্থটা যোগ করে n দিয়ে ডিভাইড করে আমি এভারেজ লেন্থটা পাবো। আমার একটা হলো এটা ফার্স্ট স্ট্র্যাটেজি মেজার করা। সেকেন্ড স্ট্র্যাটেজি হলো আমার টাইম পিরিয়ডটা। সাম অসিলেশনটা একটা, দুইটা, তিনটার উপর 10 বার। সো 10টা আমি 10 বার টাইম পিরিয়ডটা মেজার করব। ঠিক আছে? এটা তো পারবো আমরা। সো এইভাবে বারবার করে এবং ওইটাও করব 2-3 বার করে আমি যে টাইম ভ্যালুটা আসবে 10 টাইম এভারেজ যেটা আসবে ওইটা যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কি আমি টাইম পিরিয়ডটা পেয়ে যাচ্ছি না? টাইম পিরিয়ডটা যদি পাই, এখন এই যে আমরা প্রিয় সাবজেক্ট চলে আসছে গ্রাফ, অ্যাকুরেসি আরো বাড়াতে পারবো। এখানে একটু আমরা একটু ম্যাথস রিভিউ করি, ঠিক আছে? এই পার্টটা তো বুঝতে পারলাম। আচ্ছা, এই একটু মুছে দেই পার্টটা। আমার রিলেশনশিপটা কি ছিল? root over t is equals to 2 pi root over L by কি জানি G. Our objective টাকে experiment to measure the G using a simple pendulum. Very important, simple pendulum. এই টার্মটা লিখতে হবে, সিম্পল টার্ম ইউজ করতে হবে। তার মানে আমি G বের করতে চাই। সো আমার এখানে ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হলো আমি স্কেলটা চেঞ্জ করতে পারি, লেন্থটা চেঞ্জ করা। জি তো আমার তো এই একটা জায়গায় করতেছি, তার মানে আমি জিটা ভ্যালু করতেছি না। আমি এলটা আমার একটা ভ্যারিয়েবল হলো, এর আমি পেন্ডুলামের লেন্থটা বারবার চেঞ্জ করতে পারি। যে একবার ধরেন 50 সেন্টিমিটার নিলাম, তারপরে 75, তারপর 50। এটা করতে একটু সময় লাগবে, কিন্তু একদিন আমরা সময় করে করবো। আজকে আমরা তো সিম্পল 3-4 রিডিং নিব। এলটা চেঞ্জ করতে পারি আর টিটা চেঞ্জ করতে পারি, কিন্তু আমার এল আর টির মধ্যে কিন্তু কোনো লিনিয়ার রিলেশনশিপ নেই। সো আমি গ্রাফটা একটু ঘুরাই দিই, মানে এই ইকুয়েশনটা একটু ঘুরাই দিই। সো আমার ভ্যারিয়েবল কে টিটা আর এলটা, এল চেঞ্জ করার জন্য টিটা, এক্স চেঞ্জ করছে দেখে ওয়াই চেঞ্জ হচ্ছে এরকম। সো টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার জি লিখতে পারি না আমি, রুট এল কিংবা এল, এই একই তো জিনিস হলো না। এখন আমার জিটা কনস্ট্যান্ট, 2 পাই তো কনস্ট্যান্ট, তো এই পার্টটাকে একটা কনস্ট্যান্ট, রাইট? সো আমার ভ্যারিয়েবলটা হলো রুট এল আর টি। আমি যদি একটা স্ট্রেট একটা গ্রাফ আঁকি যে রুট এল, এল লাগে রুট এল বাই টি, ইটস এ স্ট্রেট লাইন। এই কোশ্চেনে কি ফর্মে আসছে? y mx, এই ফর্মে আসছে না? সো m টা কি? গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। সো আমার x চেঞ্জ হচ্ছে, ইট শুড বি স্ট্রেট লাইন। এই গ্রাফটা যদি আমি পাই, তাহলে আমার এক্সপেরিমেন্ট ইজ রাইট। এবং এই গ্রাফটা আরো পাওয়ারফুল, কারণ এই গ্রাফটা গ্রেডিয়েন্টটা, ধরুন আমি এরকম 3-4টা পয়েন্ট বের করলাম এক্সপেরিমেন্ট থেকে, ওইটা ভেতর থেকে বেসিক ড্র করলাম। দিয়ে যদি এই লাইনটা, এখন আমার তো পয়েন্ট 3টা, কিন্তু আমি গ্রাফটা থেকে কিন্তু অনেক বড় রেঞ্জ নিতে পারি। তার মানে আমি গ্রাফটা থেকে জানতে পারবো যে আমি এলটা যদি অনেক বাড়ায় ফেলি, আমার টিটা কত বাড়বে। এই গ্রাফটা থেকে কিন্তু অনেক কিছু প্রেডিক্ট করা যায়। এবং এই গ্রাফটার যে গ্রেডিয়েন্টটা আসবে, ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা রুট এল, ডেল্টা রুট এল, খেয়াল রাখবেন, দ্যাট উইল গিভ মি দ্য কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা, রাইট? সো আমি এই কনস্ট্যান্টটা বের করতে পারবো যে কনস্ট্যান্টটা কি গ্রেডিয়েন্টটার সমান, রাইট? কনস্ট্যান্টটা হলো আমার গ্রেডিয়েন্টের সমান, which is delta t divided by delta root l. সো ধরে এটা একটা ভ্যালু আসবে আলফা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো কারণ এটা স্ট্রেট লাইন, গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট। সো এই ভ্যালু আলফা ধর 2.5 একটা ভ্যালু আসবে।
এই পয়েন্টটা যদি আমি জানতে পারি তাহলে অ্যালফা কি বেসিক্যালি আমার গ্রেডিয়েন্টটা কি 2 পাই রুট ওভার জি ঠিক কি না তার মানে আমি এখান থেকে লিখতে পারি রুট ওভার জি ইজ ইকুয়ালস টু 2 পাই বাই আলফা কারণ আলফাটা আমি ক্যালকুলেট করছি অলরেডি গ্রেডিয়েন্টটা বের করছি আলফা এটা গ্রেডিয়েন্টটা তার মানে কিন্তু আমি এখান থেকে খুবই অ্যাকুরেটলি জি এর ভ্যালুটা বের করতে পারবো ক্লিয়ার বুঝতে পারছি ওকে স্টার্ট এক্সপেরিমেন্ট করলাম ঠিক আছে আরে হাসি কই এক্সপেরিমেন্ট করবেন ল্যাবে এনার্জি হাই থাকবে বিসমিল্লাহ এটা ইয়াসামিন উল্লাহ আছে না তো আমাদের স্ট্র্যাটেজি কি প্রথম কি আমার লেন্থটা মেজার করতে হবে লেন্থটা 5 বার মেজার করব 3 বাই 2 কিভাবে নিজেরা এবং এই রিপোর্টগুলো লেখেন গাইস আপনাদের কিন্তু বলছিলাম ল্যাবে একটা এক্সট্রা পেপার নিয়ে আসবেন এটা নিয়ে যেটা নিয়ে আমরা দিবেন আমি সাইন করাবো নেক্সট ক্লাস থেকে নিয়ে আসবেন আপনি যে মাথায় যেটা আসবে আপনি 5 বার লিখলেন ডাটা যে পাঁচটা নিচে আপনি যেটা করবেন লেভেল ওইটাই লিখবেন আমার একটু পারফেক্ট রেজাল্ট দরকার নাই আমার দরকার আপনি এক্সপেরিমেন্ট করেন আপনি যেটা বলছেন সেটা বারবার বলতে নিজে হাতে কাজ করা দুইটা করে দুইটা পেনগ্রাম আছে বেটা একটা দাও একটু সাবধান নিচে চলে যায় আরে নিচে স্ট্যান্ডটা ধরো এই ল্যাবে আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার কারণ এটা রিস্কি পায়েটায় পড়লে ব্যথা পাবে চোখটা একটু সাবধান স্প্রিং থেকে চোখ সাবধান চোখে যেন না লাগে ওই স্প্রিংটা তুলে না স্টপ অন কেটিও না এটা কেটে যে কল এটার জন্য এর রেজিস্ট্যান্স আর সামনে এরর আছে আমি চলে আইবি কারণ এটা এর রেজিস্ট্যান্স এটা অলরেডি আমি বেশি আছে টাইম মশলা আছে স্টপ আচ্ছা নিয়ে আয় আচ্ছা ভিডিওটা অফ করে দিই কারণ এখন আমরা ল্যাবের কাজ করবো তো আস্তে আস্তে করুন আপনি লেন্থ চেঞ্জ হলে কিন্তু কোনো সমস্যা নাই আমরা লেন্থটা মেজার করবো